রাষ্ট্রপতি সহ তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়। সেই পরিবারের দুজন মেয়ে বিদেশে থাকার কারণে বেঁচে যায়। যখন সে দেশে ফেরে এবং রাজনীতিতে অংশগ্রহণ করে তখন তার গাড়িতে RDX বোম রাখা হয়, যার জন্য সে তো বেঁচে যায় কিন্তু 80 জন সাধারণ পাবলিক মারা যায়। তোমাদের কি মনে হয় কি একটু সময়ও ছিল না কি 80 জন লোককে বাঁচানো যেত? না এটি রাজনৈতিক কারণের জন্য এটিকে ঘটতে দেওয়া হয়েছিল? এবং 2008 সালে তার র্যালিতে গ্রেনেড ফেলা হয় কিন্তু তারপরে সে বেঁচে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানবো প্রাক্তন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ব্যাপারে। ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আজকে আমরা জানবো যে শেখ হাসিনা কিভাবে দেশে ফেরে এবং পুনরায় বাংলাদেশ সরকারের উপর তার কবজা জমে এবং কিভাবে সে দেশ ছেড়ে পালায়। আর যাওয়ার সময় বাংলাদেশি আর্মি চিফের কাছে তার শেষ 3টি ডিমান্ড কী ছিল সেই সম্পর্কে আমরা জানবো। সাল ছিল 1947, 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্ম হয়। 25 জুন 1975 সালে ঢাকার ধানমন্ডিতে 677 নম্বর ঘরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এই গুলির শব্দ শুনে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তার পরিবারকে ঘরের মধ্যে রেখে সিঁড়ির বাইরে আসে এবং সেখানে শেখ মুজিবুর রহমান আর তার পুরো পরিবারকে হত্যা করা হয়। এখানে তো পুরো পরিবার শেষ হয়ে যায়, কিন্তু ওই পরিবারের দুটো মেয়ে জার্মানিতে থাকার কারণে তাদের জান বেঁচে যায়। তাদের কাছে ফোন যায় এবং বলা হয় তাদের পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে তাদের জানের রিস্কের কারণে তারা শেষ কাজেও আসতে পারেনি এবং তাদের পরিবারের শেষ মুখটুকু দেখতে পারেনি। পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারত সরকারের সাহায্যে ভারতে এসে আশ্রয় নেয়। আর হ্যাঁ, ওই দুটো মেয়ের মধ্যে ছিল একজন শেখ হাসিনা এবং আরেকজন তার ছোট বোন শেখ রেহানা। সে প্রথমে ভারতে এসে আশ্রয় নেয়। তো বন্ধুরা, এখানে একটি কমন ফ্যাক্টর আছে, যখন শেখ হাসিনা দেশে ঢুকতে পারছিল না তখন ভারত সরকারের কাছে আশ্রয় নেয় এবং এখন দেশ ছেড়ে পালানোর সময় ভারত সরকারের কাছে আশ্রয় নেয়। জার্মানি থেকে যখন ভারতে আসে তখন তার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়াকে ভারত সরকার পারমাণবিক চুল্লি সংস্থায় কাজ দেন। এই সময়ে তার পিতা শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের নেতা করা হয় এবং শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে যায় আর সেখানে গণতন্ত্রের আওয়াজ উঠাতে থাকে। সাল 1986 সালে ইলেকশন করা হয় এবং সেখানকার বিএনপি পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জয়ী হয়। শেখ হাসিনাকে বিপক্ষে বসে থাকতে হয়, কিন্তু শেখ হাসিনা বসে থাকেনি, সে র্যালি বৈঠক জান দিয়ে করতে থাকে। এসবের মধ্যে 1988 সালে ওর গাড়ির ভিতরে RDX রাখা হয় এবং হঠাৎ খবর পাওয়ার মাধ্যমে তার জানটি কিন্তু বেঁচে যায়, কিন্তু ওখানে 80 জন সাধারণ মানুষের মৃত্যু হয়ে যায়। 1991 সালে আবার ইলেকশন কন্ডাক্ট হয়, কিন্তু এবারও বিএনপি পার্টি জিতে যায়। এবার আসে 1996 সাল। এখানে শেখ হাসিনা জয়লাভ করে, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। এরপর ইলেকশন হয় 2001 সালে এবং এবার বিএনপি সরকার আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে। কিন্তু 2008 সালে শেখ হাসিনা প্রচুর মেজরিটির সঙ্গে সরকার গঠন করে আর 2008 সালে পুনরায় তার উপর র্যালিতে গ্রেনেড হামলা হয়। এই সময়ে অপোজিশন লিডার খালেদা জিয়া, যে বিএনপির চেয়ারম্যান ছিল, তাকে 17 বছরের সাজা শোনানো হয়, তা আবার ভ্রষ্টাচারের আরোপে। আর এর মাধ্যমে তার রাস্তা পুরো ক্লিয়ার করে নেয়। 2024 সালে ইলেকশনের সময় বিএনপির কর্মকর্তারা আওয়ামী লীগের উপর আঙুল উঠায় যে এরা ঠিকভাবে ইলেকশন করাচ্ছে না, এরা সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না। আমেরিকাও আওয়ামী লীগ ও শেখ হাসিনার উপরে ব্যান লাগানোর ধমকি দেয় যে তাদেরকে ভিসা দেওয়া হবে না এবং সাফ ইলেকশন করার ডিমান্ড করে। কিন্তু তা সত্ত্বেও শেখ হাসিনা 5 বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাবিদার হয় এবং তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। শেখ হাসিনা এবং তার কর্মকর্তাদের দাবি বাংলাদেশকে একটি ডেভেলপমেন্ট কান্ট্রি এবং একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু অপোজিশনের দাবি এর সাথে সাথে তাকে ডিক্টেটর হিসাবেও দেখতো বিএনপি পার্টি। ধরো তুমি তার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছো, তাহলে সেই আওয়াজ তোলার জন্য তোমাকে জেলে পাঠানো হবে। বাংলাদেশ আর ভারতের মধ্যে আগে থেকে একটি ভালো সম্পর্ক ছিল। এই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করা হতো, যার মাধ্যমে দুই দেশের অর্থনীতির অনেকটা ভালো হতো এবং অনেক মানুষের জীবিকার ব্যবস্থাও হতো। বিগত কয়েক বছরের মধ্যে ভারত আর বাংলাদেশের মধ্যে অনেকগুলি প্রজেক্ট সাইন করা হয়েছে, তার মধ্যে খুলনা পোর্ট, মৈত্রী থার্মাল প্ল্যান্ট এক্সেট্রা। শেষে কি হলো? শেখ হাসিনাকে তার জান বাঁচিয়ে পালাতে হলো। তোমরা তো সবাই জানো যে বাংলাদেশের কি অবস্থা, হাজার হাজার স্টুডেন্ট মৃত্যু হয়েছে এবং এখনও একটি গরমিল অবস্থার মতো দাঁড়িয়ে আছে। যদিও বর্তমান সময়ে অনেকটাই স্থিতিশীল এসেছে, তাও তোমাদেরকে একটু ছোট্ট করে মনে করে দিই, 5 জুন হাইকোর্টের অর্ডারের কারণে যে রিজার্ভেশন সিস্টেমটা পুনরায় নিয়ে আসা হয়, এটার বিরুদ্ধে ছাত্র সমাজ সরব হয় এবং কয়েকটি সাহসী ছেলেকে পুলিশ ওপেন গুলি করে হত্যা করে, যার কারণে এর আগুন খুব বাজেভাবে ছড়িয়ে যায় এবং এর মধ্যে আর্মি ইনভলভ হয়ে যায়। শেষে শেখ হাসিনা বাধ্য হয়ে রাতারাতি রিজাইন দেয়। আর্মির কাছে 3টি শর্ত রাখে। একটি শর্ত হলো যে জাতির উদ্দেশ্যে সে একটি লাইভ ভাষণ দেবে। দ্বিতীয় শর্ত হলো যে নতুন সরকার গঠন হবে তার মধ্যে যেন তার যে পছন্দের লোক বা কাজের লোক তাদেরকে রাখা হয়। 3 নম্বর ডিমান্ড হলো
সে যে সামানগুলো নিয়ে যাবে সেগুলো যেন চেক না করা হয়। বন্ধুরা, যখন আফগানিস্তানে তালিবান সরকার আসে ঠিক সেই সময় তার প্রেসিডেন্ট ছিল আশরাফ গনি। সে যখন যায় তখন 4 গাড়ি সোনা এবং টাকা নিয়ে যায়। এইসব কারণেই আর্মি তার একটা কথাও শোনে না এবং বলে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যান এবং নিজের যান বাঁচান। শেখ হাসিনা গিয়ে ভারতে আশ্রয় নেয়। এই দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত আছে, বাংলাদেশ আর ভারত। দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে আছে, যেটা বাংলাদেশ চাইছে ভারতের কাছ থেকে, ভারত চাইলে দিতে না পারে। আবার ভারতের লোক বাংলাদেশে আছে, সে ক্রিমিনাল, অথচ ভারত সরকার বাংলাদেশের কাছ থেকে যাচ্ছে, বাংলাদেশ যদি না দেয় তাহলে সে নিতে পারবে না। এইসবের পর যখন তাদের আন্দোলন সফল হয়ে গেল, কিন্তু তাদের আন্দোলন প্রকৃতপক্ষে সফল হয়নি, দেশটিকে একটি জায়গায় নিয়ে যাওয়া তাদেরই দায়িত্ব। তখন স্টুডেন্টরা ডিমান্ড করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে একজন নোবেলিস্ট এবং অতি জ্ঞানী মানুষ, তাকে ইন্টারিম গভর্নমেন্টের প্রেসিডেন্ট করার দাবি করা হয়। আর্মি সেটা মেনে নেয় এবং তার হাতে ক্ষমতা দেওয়া হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি ঠিক আগের জায়গায় ফিরে যাবে বা তার উন্নতি করতে পারবে, তার ডেভেলপমেন্ট যেভাবে চলছিল চলবে? তোমাদের ভাবনা চিন্তা কি বলে?